আজ 6ই এপ্রিল 2026 ঢাকার রাজপথ থেকে দিল্লির সাউথ ব্লক অনেক জায়গাতেই আজ একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটি হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার একটি জরুরি বৈঠক। এই বৈঠককে সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সৌজন্য বৈঠক। কিন্তু প্রশ্ন উঠেছে, বৈঠকটা কি সত্যি সৌজন্যের নাকি আড়ালে অন্য কারণও আছে? যদি সত্যি অন্য কোনো কারণ থেকে থাকে তবে কি সেই কারণ? তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছে 17ই ফেব্রুয়ারি, 1.5 মাস হয়েছে সবে। তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আগে একবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। এখন আবার হঠাৎ নতুন করে সৌজন্য জানাবার কি প্রয়োজন পড়ল? বিশেষ করে যখন বাংলাদেশ সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা চলছে ও প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো ব্যস্ত সংসদের সেই সব আলোচনা নিয়ে, তখন আজ 6 এপ্রিলের সকালে ভারতীয় রাষ্ট্রদূতের কেন হঠাৎ সৌজন্য সাক্ষাতের দরকার পড়ল? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে পূর্ব নির্ধারিত সূচি না থাকা সত্ত্বেও প্রণয় ভার্মা দেখা করতে চাইলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাজিও হয়ে গেলেন সাক্ষাৎ করতে? যুগান্তর বাংলাদেশের পেপার জানাচ্ছে, সাক্ষাতের পর বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি অপেক্ষমান সাংবাদিকদের বলেছেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। প্রশ্ন উঠতে পারে, প্রশ্নটা এই কারণে ওঠে যে সাক্ষাৎটা যখন নিছক সৌজন্যের, তখন হঠাৎ হাসিনার আমলের সম্পর্কের কথা উঠল কেন? তাহলে কি বৈঠকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কিত কোনো বার্তাই কি প্রধান আলোচ্য বিষয় ছিল? হুমায়ুন কবির সাহেব সে বিষয়ে কিছু বলেননি। তবে এই খবর যে এই সাক্ষাতের সবচেয়ে বড় কারণ সেটা বোঝা গেছে পররাষ্ট্র উপদেষ্টার কথার ধরনে। খুব সঙ্গত কারণে যুগান্তর পত্রিকা তাই এই খবরটিকে তাদের হেডলাইন করেছে। আর আমার কাছেও বিভিন্ন অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে এই বিশেষ বিষয়টি, অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে সরকার প্রধানের স্পষ্ট মতামত জানাটাই ছিল আজকের তারেক রহমান ও প্রণয় ভার্মার আলোচনার মূল বিষয়। আগামীকাল একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করছেন। সেখানে সম্মেলনের সাইড লাইনে তিনি দীর্ঘ বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এবং আলাদাভাবে আরও একটি বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। সেই দুই বৈঠকে বিভিন্ন বকেয়া বিষয় নিয়ে, দুদেশের বকেয়া বিষয় নিয়ে আলোচনা হবেই। কিন্তু তার ঠিক আগের দিন সকালে ভারতীয় রাষ্ট্রদূতের একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ করতে যাওয়াটা কি বেশ অদ্ভুত লাগছে না আপনাদের কাছে? না লাগলে কিছু বলার নেই আমার। তবে আমার কাছে ঘটনাটা কিন্তু অদ্ভুত, আবার অদ্ভুত নয়। এর পেছনের কারণটা যখন মনে পড়ল, দিল্লি থেকে বিভিন্ন সূত্র থেকে যেসব খবর আসছে তার ভিত্তিতে বলতে বাধ্য যে এই দেখা করাটা আদৌ সৌজন্য জ্ঞাপনের তাগিদে নয়। প্রণয় ভার্মাকে ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একটা বিষয় স্পষ্ট করে জানতে এবং আর একটা বিষয়ও ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে। প্রথমে বলি, ভারত কোন বিষয়টা স্পষ্ট করে জানতে চেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে? বিষয়টি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সম্পর্কিত ইউনূস আমলের অধ্যাদেশটিকে বর্তমান সরকার আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের নির্বাসনকে দীর্ঘস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে কিনা।
এই বিষয়টি খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে নেওয়া এবং জেনে নেওয়া, সেই জানাটা ভারত সরকারকে আবার জানিয়ে দেয়া। আর দ্বিতীয় কাজটি ছিল প্রণয় বার্মার, যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো যে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার ওপর নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার বিষয়টি। যদি আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক পদক্ষেপ নেয় ভারত খুশি হবে, কেননা প্রথম থেকেই বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আসছে ভারত। নির্বাচনের আগে ভারত বলেছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে। ভারতের অনুরোধ মান্যতা পায়নি ইউনূস সরকারের কাছে। এরপর নির্বাচন হয়ে যাওয়ার পর ভারত সরকার বারবার চেয়েছে নির্বাচন উত্তর দেশে ইনক্লুসিভ রাজনীতির পত্তন হোক। সেটা হলে গণতন্ত্রের বিকাশ যেমন সম্ভব, তেমনি দেশে মৌলবাদী চিন্তাধারার বিপরীতে সেকুলার আদর্শর তার যে প্রচার সেটা শক্তপোক্ত হবে। আর সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তার দিক থেকেও জরুরি। নির্বাচনের আগে তারেক রহমান এই ব্যাপারে ভারতকে স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন, আর তার জন্যই ভারত সমর্থন দিয়েছিল তারেক রহমানকে এবং বিএনপিকে। কিন্তু ঘটনা যেদিকে গড়াচ্ছে এখন, যেভাবে ইউনূস আমলের এই সম্পর্কিত অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করতে অগ্রণী হয়েছে তারেক রহমান সরকার, তাতে ভারত রীতিমতো ক্ষুব্ধ। আর প্রণয় বার্মার ওপর দায়িত্ব পড়েছিল তারেক রহমানের সঙ্গে দেখা করে বিষয়টি তার মুখ থেকে সরাসরি জেনে নেওয়া ও সেই মোতাবেক ভারত সরকারকে বিষয়টি জানানো, যাতে আগামীকাল খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় ভারত কোন পথে চলবে সেটা ঠিক করে নিতে পারে আগে ভাগে। এর ওপর ভিত্তি করে আগামীতে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারত ঠিক করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে নাকি এখানে পূর্ণচ্ছেদ টানবে, নাকি কমা সেমিকোলন দেবে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে কি কথা প্রণয় বার্মা জেনেছেন ও ভারত সরকারকে জানিয়েছেন সেই সংবাদ এই মুহূর্তে আমার কাছে নেই, তবে পাবো। ওই যে পররাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলনে বলা কথা, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। তারপরে তিনি আবারও বলেছেন এখন থেকে মানে দুই দেশের মধ্যে সম্পর্কটা হবে শ্রদ্ধার এবং সাম্যতার। সমতা, আমরা সমান জায়গায়, মানে কেউ দাদা নয় কেউ ভাই নয়, দুজনেই সমান, এই জায়গাতে যাবে, এইটা তিনি বলেছেন। এই কথাগুলো ইঙ্গিত দিচ্ছে এই বিষয়ে আলোচনাই ছিল প্রধান, এই বিষয়ে আলোচনাটাই ছিল প্রধান আলোচ্য, এবং তারেক রহমান সরকার আওয়ামী লীগকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর এই রাজি না হওয়াটা দেখলে বলা যায় যে খলিলুর রহমান ও জয়শঙ্করের মধ্যে বৈঠক ফলপ্রসূ হবে না। অজিত ডোভাল আবার একটা সন্ত্রাসী বেস, তার তালিকা লম্বা লিস্ট ধরিয়ে দেবেন খলিলুর রহমানের হাতে। আজকের রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎটা আগামীকাল খলিলুর রহমান যে দুটো হাই প্রোফাইল বৈঠক করবেন তার বেসলাইন হবে। এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কূটনীতির সেই ঝানু খেলোয়াড়, যিনি স্বার্থের প্রশ্নে আপোষহীন। তিনি চাইবেন বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। আর অজিত ডোভাল, তার নজর থাকবে নিরাপত্তা ও কৌশলগত দিকে। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশের মাটিকে যেন ব্যবহার করতে না দেওয়া হয়, সেটাই হবে তার প্রধান লক্ষ্য। এবং ব্যবহার করতে দেওয়া হলে ভারত কী করবে সেটাও পরিষ্কার বলে দিয়ে দেবেন। আর এই সব কিছুর গোড়ায় আছে তারেক রহমান সরকার নমনীয় কি না, যে সংকেত আজকেই পেয়ে গেছেন প্রণয় বার্মা তার কাছ থেকে এবং জানিয়ে দিয়েছেন ভারত সরকারকে। খলিলুর রহমানের জন্য এই যে দিল্লি সফরটি মোটেই সহজ হবে না, কারণ তার টেবিলের ওপাশে থাকা মানুষগুলো কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলবেন না, তারা কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি আসছে কিনা সেটা নিয়ে কথা বলবেন। আমরা জানি না তারেক রহমান এই ব্যাপারে কি বলেছেন। এমনও হতে পারে তিনি আওয়ামী লীগের বিষয়ে গোপনীয়তা দেখাবার কথা বলে, নমনীয়তা দেখাবার কথা বলে থাকতে পারেন, তবে বাইরে একটা উল্টো ছবি দেখাতে চাইছেন যে আওয়ামী লীগ বিরোধী যারা আছে দেশের মধ্যে তাদের জন্য রাজনীতিতে এমনটা ভুরি ভুরি হয়েই থাকে, রাজনীতিবিদদের গ্যালারি শো দিতেই হয়। তবে যেটাই করে থাকুন তারেক রহমান আজ, সেটাই
সত্যি যেটা সেটা আজ না হোক কাল ঠিক বেরিয়ে পড়বেই, চেপে রাখা যাবে না। এখনকার মতো এখানেই রাখছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের ডিজিএফআই প্রধান তিনি পাকিস্তান ভিজিট করেছেন এবং সেদিকে কড়া নজর রাখছে দিল্লি। আজকে আমার কথাটি একেবারে অক্ষরে অক্ষরে সেটাই ছাপা হয়েছে আমাদের কাগজে। তার হঠাৎই পাকিস্তান ভিজিট কেন? এখন সে তো খবরাখবর যা হচ্ছে হচ্ছে। এখন গতকালকে আমাদের এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা ছিল, নির্বাচনী সভা উত্তরবঙ্গে। সেখানে তো প্রচুর লোক হয়েছে, মানে লোকের জনসমুদ্র যাকে বলে, লোক হয়েছে। তারপরে আর একটা খবর আছে, সেটা হচ্ছে গতকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 15 দিনের জন্য বাংলায় অবস্থান করবেন টানা। কালকে এই মিটিংটি জনসভাটা হওয়ার পর সিআরপিএফ এর গেস্ট হাউসে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন অজিত ডোভাল এবং সেনাধ্যক্ষরা। তাদের একটি 1.5 ঘন্টার মিটিং হয়, যদিও সেই মিটিং এর কোনো খবর নেই। পুরো জিনিসটা একদম ভেতরে ভেতরে হচ্ছে। আমি আপনাদের আর একটা ছবি দেখাই। ছবিটা হচ্ছে এই যে কমব্যাট ভেহিকেলের সারি কমব্যাট ভেহিকেল। এই কমব্যাট ভেহিকেল সেনার কোথায় ছিল? এরা ছিল সব কাশ্মীরে। যখন সন্ত্রাস দমন অভিযান চলছিল, সমস্ত কাশ্মীরে চলছিল। তলায় অদ্ভুতভাবে লেখা হচ্ছে এখানে, বিধানসভা নির্বাচন জন্য অসম পশ্চিমবঙ্গের দিকে রওনা হওয়ার আগে রবিবার নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা রওনা হয়েছেন আধা সামরিক বাহিনী সমস্ত গাড়ি নিয়ে। কি যুদ্ধক্ষেত্রে চলেছে, হল্লা চলেছে যুদ্ধে। আমি ধরে নিলাম নির্বাচনে প্রচুর সংঘর্ষ হলো, হয় আমাদের এখানে আকছার। 70 সাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। আজ পর্যন্ত কোন নির্বাচনে কমব্যাট ফোর্সের গাড়ি কিন্তু দেখা যায়নি। এটা বিশেষ করে সন্ত্রাস দমনের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়। এগুলো একেবারে পূর্ণাঙ্গ সুরক্ষিত, তলায় মাইন মারলেও কিছু হবে না, আপনি যে গুলি চালালেও কিছু হবে না, বোম ফেললেও কিছু হবে না, ছোটখাটো মিসাইল ফেললেও কিছু হবে না। গাড়ির মতো চলবে, তার টায়ারও ভাঙবে না, বড় জোর বাম পড়বে, এই বোন বাজার নিয়ে সর্বত্র দিয়ে চলে যাবে। এতদিন ওখানে সাঁজোয়া বাহিনী ছিল, এবার এখানে আপনার এই কমব্যাট ফোর্সের গাড়ি যাচ্ছে। প্রশ্ন তো উঠবেই, কেন? অথচ বলা হচ্ছে নির্বাচনের জন্য। নির্বাচনে কি, এখানে তো নির্বাচন আগেও হয়েছে, কখনো তো সেনা নামেনি নির্বাচনে, কোনোদিন নামেনি। 92 সালে যখন রাম মন্দির যখন ভাঙা হয়েছিল, সেই সময় আমাদের এখানে সেনা নেমেছিল কলকাতা শহরে। কলকাতা কেন, ভারতবর্ষের বিভিন্ন শহরে সেনা নামানো হয়েছিল, এত দাঙ্গা হয়েছিল। কিন্তু এই কমব্যাট ফোর্স এর গাড়ি এই যে নর্থ বেঙ্গল যাচ্ছে আর আসাম যাচ্ছে দেখে আমার, আর ওই আপনার পাকিস্তানের ওই হুমকি, প্রথমে বলল যে আমরা দিল্লি আর মুম্বাইতে ফেলবো, এটা তো অনেক দূর হয়ে যাবে, ফেলা যাবে না। তাও বললো কলকাতায় ফেলবো, এ বললো তাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলার পর আমি দেখলাম যে দূরত্ব কতটা। আপনি যদি এয়ার ডিস্টেন্স ধরেন, করাচি থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 1700 কিলোমিটার, আর লাহোর থেকে দূরত্ব হচ্ছে প্রায় 2200 কিলোমিটার। যারা সীমান্ত পার হতে পারে না প্লেন নিয়ে, সে আধা ভারতবর্ষ ঢুকবে কি করে?
তাহলে আর একটা দিক কোথায় আছে? তাহলে যেহেতু আমাদের পাকিস্তানের সেনাপ্রধান, ডিজিএফআই প্রধান, তিনি যেহেতু গেছিলেন, সুতরাং আন্দাজ করা হতে পারে তাহলে কি পূর্ব দিক দিয়ে আক্রমণটা করবে। তার মানে 80-100 কিলোমিটারের রেঞ্জের মধ্যে পড়ে গেল, তাহলে আমি 2200 কিলোমিটার তো আমার টপকাতে হলো না, 1700 কিলোমিটার আমার টপকাতে হলো না, যুদ্ধটা সহজ হয়ে গেল। আর অস্ত্র শস্ত্র যে যা পাঠানোর সেটা ইউনূস আমলে আগেই জাহাজে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আরো কি কি এসছে না এসছে আমরা তো তার খবর রাখি না। এটা আমার আন্দাজ, আমি বলছি না আমি কোন রকম মানে আগাম আপনাদের কোনো বার্তা দিচ্ছি আমি বলছি না, আমি শুধু ঘটনাগুলোকে মেলাচ্ছি। নির্বাচন কি সন্ত্রাসবাদীদের সঙ্গে ভারতের নির্বাচন হচ্ছে যে সেখানে কমব্যাট ফোর্সের গাড়ি লাগাতে হবে? এমনি সেনা নামলেই হাওয়া হয়ে যাবে, দেখলে সেনার কাপড় দেখলে প্যান্ট ভিজে হয়ে যাবে, কারণ তাদের যা চেহারা। সেখানে কমব্যাট ফোর্সের গাড়ি কেন? কি বন বাঁধা ডিঙিয়ে কোথাও যেতে হবে? আর যাচ্ছে কোথায়? যাচ্ছে উত্তরবঙ্গ এবং আসাম। তাহলে কি ইনভেডের পরিকল্পনা আছে, যেটা অনেক দিন আগে হয়েছিল? কারণ প্ল্যান এ 27 মার্চ 2024 ট্রাম্পের জন্য ফেল করেছে। দ্বিতীয় প্ল্যান কি ছিল? তারেক রহমানকে গদিতে বসিয়ে তাকে দিয়ে শেখ হাসিনাকে ফেরানো, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার এটা ছিল, সেটা ফেল করলো। তাহলে থার্ড অপশন যেটা পুরো রইল এবং একমাত্র অপশন সেটা হচ্ছে অ্যাকশনে যাও। এখন আমেরিকা ব্যস্ত, ইসরায়েল ব্যস্ত, ইরান ব্যস্ত, পাকিস্তানের মাথা খারাপ হয়ে রয়েছে। সে তো ভাবছে যে আমায় হামলা করুক, তাহলে আমাকে সৌদি আরব আর $2.3 মিলিয়ন যেটা আমায় দিয়েছিল, বিলিয়ন ডলার, $2.3 বিলিয়ন যেটা আমায় দিয়েছিল, যেটা আমি বলেছি 17 তারিখে ফেরত দেবো, সেটা আমার ফেরত দিতে হবে না। আমি বলবো নিজেই আমি আক্রান্ত, প্রাণপণে চাইছে যে ভারত অ্যাটাক করুক। তাহলে ভারত অ্যাটাক করার জন্য কি দরকার? উস্কানি দরকার। উস্কানিটা কোথা থেকে আসবে? উস্কানিটা আসতে পারে, এটা আমার ধারণা, আসতে পারে বাংলাদেশের মাটি থেকে। আর বাংলাদেশের মাটি থেকে যদি, যে মাটি থেকে আসবে, আর পেছনে যদি পাকিস্তান থাকে, তাহলে পাকিস্তান মরবে। আমি বলেছিলাম না, সিঁদুর হবে আর ইঁদুর হবে, আর এখানে হবে, ওখানে হলে সিঁদুর, এখানে হলে ইঁদুর। যে কোনো একটা কিছু হয়তো হলেও হতে পারে। তবে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, আমি এখনই কোনো মন্তব্য করব না কোনোটাকে, কিন্তু আমার মানে এই ধরে নেবেন না যে আমি একেবারে সমস্ত জেনে বুঝে একেবারে অভিজ্ঞ হয়ে আপনাকে বলছি, খোঁজ খবর নিয়ে বলছি। কাগজে যা বেরিয়েছে, ছবি যা দেখা যাচ্ছে, তাতে তার উপর নির্ভর করে আমি আপনাদেরকে বললাম। এই ছবি আর এই হচ্ছে খবর, আমি যে গতকালকে বলেছিলাম। তাহলে এই ছবি আর খবর আপনাদের কি বলে দেয়? এটা কি সাধারণ কোনো ব্যাপার? কাশ্মীরে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের ব্যবহার করা হতো কাশ্মীরে। এখানে উগ্রপন্থী নেই, এখানে এখানে আছে ভোটে ঝামেলা করার জন্য লোক আছে। তাহলে পরে কমব্যাট ফোর্সের গাড়ি যাবে কেন? সেখানে কি মাইন পাতা আছে? সেখানে AK-47 চালাবে, সেখানে মিসাইল চালাবে? তা তো নয়। এই প্রশ্নগুলো আমার মনে উকি ঝুঁকি মারছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে অমিত শাহ এখানে বসে থাকা 15 দিন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে 3 সেনানায়কের এবং স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভালের সঙ্গে বৈঠক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কাগজে এক লাইনও ছাপা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।